ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আমি আজ আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ির জন্য পাথর হয়ে গেলেন আর ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন আমার দিকে। আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত দিলে বৌমা। আমি আবারও তার গায়ে হাত দিলাম, তাকে আমি ধাক্কা মারলাম আর বললাম, আপনার সাহস হয় কিভাবে আমার ছেলের জন্য রাখা কলিজা ভুনা আপনি খেয়ে ফেলেছেন? বুড়ি হয়ে গেছেন তবুও খাই খাই স্বভাব যায় না? আপনার ছেলে তো ২ পয়সা ইনকাম করে না। তার মা হয়ে এত খাই খাই স্বভাব কোথা থেকে আসে আপনার? নাকি কোনোদিন খাবার চোখে দেখেননি? নেক্সট টাইম যদি এরকম খাই খাই স্বভাব দেখি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আমার পাশেই আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর তার ছেলের দিকে ছলছল চোখে তাকিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন তার ছেলে হয়তো কিছু বলবে। হয়তো তার হয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা আশা করেছিল। যা দেখে আমি আমার স্বামীকে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাথরুমে জামাকাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে শুকাতে দাও। তারপর আমার স্বামী মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার চোখেও হয়তোবা পানি। ওর তো মুরুদ নেই ২ পয়সা ইনকাম করার। সারাদিন আমার বাপের টাকা নেয় আর নেশা করে। তবে আমিও ওকে শান্তিতে রাখি না। আমি আমার স্বামীকে নানাভাবে অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস ওর নেই। ওকে ৭ বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বাবা এই শহরে একজন নামকরা বিজনেসম্যান। শহরে বাড়ি আছে তার কয়েকটা, আর তার যত সম্পত্তি সবকিছুই আমার নামে। আর সেখানে আমার স্বামী ছিল এতিম। বিয়ের পর থেকে তার মাকে নিয়ে আমাদের এখানে আমাদের বাসায় থাকে। আর এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় প্রচুর খাটুনি। বয়স্ক মানুষ এসব করতে হাঁপিয়ে যায়। এমন সরল মানুষ, সে দুমুঠো ভাতের জন্য সবকিছু সহ্য করে। আমার ব্যবহারে আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছে, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপর ওই মানুষটাকে আর কোনোদিন দেখা যায়নি এই বাড়িতে। ওই দিন আমার শাশুড়ি এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিল কোনো এক বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, অন্তত একটা খাবারের মানুষ তো কমেছে। আমরা কেউই তার কোনো খোঁজ রাখেনি। শুনেছি এর কিছুদিন পর ওই আশ্রয় কেন্দ্রেই তিনি মারা গিয়েছিলেন। আমি তো তার লাশটাও দেখতে যাইনি আর তার ছেলেকেও দেখতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামীও মারা গেছে। দীর্ঘদিন সে মানসিক অত্যাচার সহ্য করতে না পারে সুসাইড করেছিল। দেখতে দেখতে আমার ছেলেও বড় হয়েছে, লেখাপড়া কমপ্লিট করেছে। লেখাপড়া কমপ্লিট করে সে এখন চাকরি করছে। ছেলেটা আমার খুব আদুরে। আমারও বয়স হয়ে গিয়েছে, তাই ছেলের নামে সবকিছু বুঝিয়ে দিলাম। তার কিছুদিন পরে শখ করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি। এখন বিশ্রাম করব আমি, কিন্তু হাই, বইয়ের মাঝে এ কি দেখছি, এ যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বৌমারই সেবা যত্ন আমাকেই করতে হয়। একই বাড়িতে থেকেও আমার ছেলের সঙ্গে কথা হয় না বহুদিন। তার সময়ই হয় না আজকাল, সে এখন অনেক ব্যস্ত থাকে। সেদিন সকালে সব কাজ করে খেতে গেলাম, তখন দেখলাম আমার বৌমা আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ রেখেছে। অথচ একটু আগে আমি ২ কেজি গরুর গোশত আর ২টা বড় ইলিশ মাছ রান্না করে রেখেছিলাম। সে খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট্ট নাতনিটা আমার কাছে এসে বলল সে ভাত খাবে। আমি আমার খাবার থেকে তার মুখে ২টো পান্তা ভাত দিলাম। তাই দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। জোরে আঘাত লেগে আমার মাথাটা ফেটে গেল। আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। এর মাঝে আমার ছেলে বের হয়ে দেখল তার বউ আমাকে মারছে, কিন্তু সে কোনো কিছুই বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোরই বউ আমার গায়ে হাত তুলেছে, তুই কিছু বললি না বাবা? তখন আমার ছেলে বলল, কি বলবো মা, এগুলো তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন আমার দাদিকে মারতে তখন আমার বাবাও তো নিশ্চুপ থাকতো, কোনো কিছুই বলতো না। তখন আমি আর আমার ছেলেকে কোনো কিছুই বলতে পারলাম না। মনে মনে ভাবলাম সেদিন আমার শাশুড়িরও তো আমার মতোই কষ্ট হয়েছিল। আমি মনে মনে বললাম, ইস মা, কত কষ্টই না দিয়েছি আপনাকে। আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমার হলো না। আপনাকে দেওয়ার শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে। সত্যি কথা বলতে, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এটাই স্বাভাবিক। প্রকৃতি ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। আপনি যা করবেন ভবিষ্যতে সেটাই আপনার জীবনে ফিরে আসবে।